জলদস্যু বা জলের ডাকাতদের কথা তো আমরা প্রায় শুনে থাকি, যারা সমুদ্রের বড় বড় জাহাজ ডাকাতি করে মিলিয়ন মিলিয়ন ডলার লুট করে থাকে। আর এদের মধ্যে সবার উপরে হচ্ছে সোমালিয়া উপকূলের ভয়াবহ জলদস্যুরা। তো আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সেখানে আমেরিকার একটি মালবাহী জাহাজ সোমালিয়ার ভয়াবহ জলদস্যুদের কবলে পড়ে এবং সেই জাহাজের ক্যাপ্টেন তার তুখোড় বুদ্ধি আর সাহস দিয়ে কিভাবে তার জাহাজ এবং নিজেকে রক্ষা করলো তাই আমরা দেখব। তো আজকের এই অসাধারণ মুভিটির নাম হলো ক্যাপ্টেন ফিলিপস। আর এটা কোনো কাল্পনিক মুভি নয়, একদম সত্য ঘটনার উপর নির্মিত, যা ক্যাপ্টেন ফিলিপসের সাথে 2009 সালে ঘটেছিল। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমাদের দেখানো হয় রিচার্ড ফিলিপস নামের একজন লোককে। ইনিই মূলত ক্যাপ্টেন ফিলিপস, আর তিনি ছিলেন আমেরিকান কার্গো শিপের একজন দক্ষ ক্যাপ্টেন, যা ছিল আমেরিকান নেভির অন্তর্ভুক্ত। তো বরাবরের মতো এবারও ক্যাপ্টেন ফিলিপস একটি মালবাহী জাহাজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে দেখা যায় সোমালিয়ার একটি উপকূলীয় অঞ্চলে বেশ কিছু জলদস্যুরা বসবাস করছে। এরা তাদের আয় রোজগার এবং খাদ্যের জন্য বড় বড় জাহাজ লুটপাট করে থাকে, আর এদের উপর রয়েছে কিছু প্রভাবশালী মাথা যারা এদের কন্ট্রোল করে এবং অর্থের লোভ দেখিয়ে বড় বড় জাহাজ ডাকাতি করায়। এদিকে ক্যাপ্টেন ফিলিপস তখন জাহাজে এসে পৌঁছায়। সে জাহাজের সকল ক্রু মেম্বারদের সাথে পরিচিত হয়ে কোন পথে কিভাবে জাহাজ নিয়ে যাবে সেই পরিকল্পনা করতে থাকে। এদিকে জাহাজটি এখন আছে ওমানের সালালাহ বন্দরে। এখান থেকে জাহাজটি যাবে কেনিয়ার মোম্বাসা বন্দরে। এরপরে সব প্রস্তুতি সেরে ক্যাপ্টেন ফিলিপস তার সুবিশাল জাহাজ নিয়ে রওনা হয় কেনিয়ার উদ্দেশ্যে। অন্যদিকে সেই সোমালিয়ান জলদস্যুরা লুটপাট করার জন্য জাহাজ খুঁজতে বেরিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর তারা দূরে একটি বিশাল জাহাজ দেখতে পায় এবং তারা সেই দিকেই যেতে থাকে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস জাহাজকে বিপদমুক্ত রাখতে জাহাজের নিরাপত্তা ব্যবস্থা আরেকবার ভালোভাবে দেখে নিচ্ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই সে জাহাজের রাডারে দেখতে পায় দুটি ছোট ছোট বোটের মতো কিছু একটা তাদের দিকেই আসছে। তখন সে বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য দূরবীনে দেখে ওগুলো আসলেই কোনো বোট কিনা, আর সে দেখতে পায় সত্যিই দুটি ছোট বোট তাদের পিছু নিয়েছে। এটা দেখে ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারে তাদের সামনে হয়তো কোনো একটা বিপদ অপেক্ষা করছে, কারণ সে আগে থেকেই জানতো তারা যে পথ দিয়ে যাবে ঠিক সেখানেই ঘোরাফেরা করে সোমালিয়ার ভয়ঙ্কর জলদস্যুরা। ফলে সে ইঞ্জিন রুমে খবর দিয়ে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে বলে এবং জাহাজটিকে বাদিকে ঘুরিয়ে নিতে বলে। কিন্তু এতেও বিপদ কমেনি দেখে ক্যাপ্টেন তখন ইউএস পুলিশকে কল করে এবং তাদের কাছে সাহায্য চায়। কিন্তু অপর প্রান্ত থেকে তারা ক্যাপ্টেনকে জানায় সাহায্য পাঠাতে কিছুটা দেরি হবে। এদিকে ততক্ষণে ওই জলদস্যুরা জাহাজের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা দুটি বোটে মোট 8 জন সদস্য ছিল এবং তাদের সাথে ছিল অত্যাধুনিক সব রাইফেল, আর তারাও দূরবীন দিয়ে জাহাজের উপর নজর রাখছিল। এরপর জলদস্যুরা যখন জাহাজের প্রায় 1 কিলোমিটারের মধ্যে চলে আসে তখন ক্যাপ্টেন জাহাজকে ফুল স্পিডে চালানোর নির্দেশ দেয়। ক্যাপ্টেনের একমাত্র উদ্দেশ্য ছিল যে করে হোক জাহাজকে এবং জাহাজে থাকা সবাইকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা। কিন্তু এর পরেও অবস্থা খারাপ দেখে ক্যাপ্টেন তার বুদ্ধি দিয়ে একটি চাল চালে। ক্যাপ্টেন জানতো যে জলদস্যুদের কাছেও ওয়াকিটকি আছে, তাই ওয়াকিটকিতে কোনো কথা বললে তা ওই জলদস্যুরাও শুনতে পাবে। ফলে ক্যাপ্টেন আবারও পুলিশকে কল করার নাটক করে এবং তাদের কাছে সাহায্য চায়। কিন্তু এবার সে সাহায্য চেয়ে নিজেই ভিন্ন কণ্ঠে বলে তাদের সাহায্য করার জন্য 5 মিনিটের মধ্যে একটি হেলিকপ্টার যাচ্ছে। আর এই কথা জলদস্যুরাও শুনতে পায়। ফলে তারা ভীষণভাবে ভয় পেয়ে দুটি বোটের মধ্যে একটি বোট সেখান থেকে পালিয়ে যায়। এতে করে ক্যাপ্টেনের বুদ্ধি কিছুটা কাজে লাগে। তবে একটি বোট পালিয়ে গেলেও আরেকটি বোটের যে জলদস্যুরা ছিল তারা কিন্তু পালায় না। উল্টে তারা এই উত্তাল সমুদ্রে আরো তীব্রভাবে জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। আর এটা ক্যাপ্টেন রাডারের সাহায্যে দেখছিল। কিন্তু তখনই তাদের সাথে ঘটে যায় একটি চমৎকার ঘটনা। দেখা যায় ওই জলদস্যুদের বোটের ইঞ্জিনটা হঠাৎ নষ্ট হয়ে যায়। মানে এমন একটা সিরিয়াস মোমেন্টে এমন একটা ঘটনা ঘটে যাবে যা আসলে রোমাঞ্চকর। তো এদিকে জলদস্যুরা আপ্রাণ চেষ্টা করছিল তাদের বোটের ইঞ্জিনটা ঠিক করার, কিন্তু তারা কোনোভাবেই সেটা ঠিক করে উঠতে পারে না। ফলে জাহাজের সাথে তাদের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। আর এই সবই ক্যাপ্টেন জাহাজ থেকে দেখছিল। তখন সে একটু চিন্তামুক্ত হয়ে জাহাজে থাকা সকল সদস্যদের বিষয়টি জানায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে এরকম আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখতে পারো। তাহলে চলো বাকি গল্পে ফেরা যাক। এদিকে জলদস্যুরা তখনও হার মানেনি। তারা পরের দিন সকালে আবার ওই জাহাজ লুট করার জন্য এগিয়ে আসতে থাকে। তবে এবারও তারা একটিমাত্র বোট নিয়ে এসেছে। তখন ক্যাপ্টেন আবারও ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে ভেঙে না পড়ে সমুদ্রে থাকা কোস্টগার্ডদের এই বিষয়টি জানায়। তারই সাথে সাথে সে তার সর্বোচ্চ শক্তি আর বুদ্ধি দিয়ে চেষ্টা করতে থাকে জাহাজটিকে রক্ষা করার।
জলদস্যুরা যাতে জাহাজে উঠতে না পারে তাই ক্যাপ্টেন জাহাজের পাশে থাকা প্রেসার পাম্পের জল ছেড়ে দিয়ে জাহাজের স্পিড একদম বাড়িয়ে দিতে বলে। এদিকে জলদস্যুরা তখন জাহাজের একেবারে কাছে চলে এসেছিল, যার কারণে তারা জাহাজে থাকা সকল লোকদের উপর গুলি চালাতে থাকে। কিন্তু তারা কিছুতেই জাহাজে উঠতে পারছিল না, কারণ জাহাজের চারিপাশে তখন হাই স্পিডে ওয়াটার পাম্প চালানো ছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় প্রেসার পাম্পগুলোর মধ্যে একটি পাম্প হঠাৎ খারাপ হয়ে যায়, ফলে জলদস্যুরা সেখান থেকে মইয়ের মতো কিছু একটা লাগিয়ে জাহাজে উঠে আসে। তবে ক্যাপ্টেন কিন্তু এত সহজে হার মানার লোক নয়। সে তখন জাহাজে যত সদস্যরা ছিল তাদের সকলকে ইঞ্জিন রুমে পাঠিয়ে দেয় এবং তাদের বলে জাহাজের ইঞ্জিনটি বন্ধ করে দিতে। আর সে এও বলে, আমি যতক্ষণ না তোমাদের কোনো সংকেত দিচ্ছি ততক্ষণ তোমরা কেউই ইঞ্জিন রুম থেকে বের হবে না। এরপরে ক্যাপ্টেন ফিলিপস তার দুজন সহকর্মীকে নিয়ে কন্ট্রোল রুমে থেকে যায় এবং সে সবাইকে সাহস দেয় যাতে কেউ ভয় না পায়। এরপরে সেখানে জলদস্যুরা এসে তাদেরকে বন্দি করে ফেলে। এখন জলদস্যুদের লিডার, যার নাম ছিল মুসে, সে ক্যাপ্টেনকে সরাসরি বলে তারা এই জাহাজে লুট করতে এসেছে। মুসে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এই জাহাজে কি কি রয়েছে। উত্তরে ক্যাপ্টেন বলে এই জাহাজে খাবার এবং $30,000 ছাড়া আর কিছুই নেই। এখন তোমরা যদি চাও সেগুলোই নিতে পারো। এদিকে জাহাজের ইঞ্জিন যেহেতু আগে থেকেই বন্ধ করে দিয়েছে, তাই ক্যাপ্টেন তাদেরকে বলে ফুল স্পিডে চালানোর কারণে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। মুসে তখন ক্যাপ্টেনকে বলে সে যেন জাহাজের সকল সদস্যদের এখানে আসতে বলে। ফলে ক্যাপ্টেন ফিলিপস ওয়াকিটকির সাহায্যে তাদের সেখানে আসতে বলে, কিন্তু যেহেতু সে কোনো সংকেত দেয়নি তাই সেখানে কেউই আসে না। তখন মুসে রেগে গিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে সকল সদস্যরা যদি এখানে এই মুহূর্তে না আসে তাহলে আমি কিন্তু এক এক করে সবাইকে মেরে ফেলবো। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস এতেও ভয় পায় না, কারণ সে কোনো মতেই চাইছিল না তার জাহাজের সদস্যরা কোথায় আছে সেটা জলদস্যুরা জানুক। তাই সে জলদস্যুদের এটা বোঝানোর চেষ্টা করে যে বাকি সদস্যরা কোথায় আছে সেটা সে নিজেও জানে না। কিন্তু মুসে তখন বলে সে পুরো জাহাজ তল্লাশি করতে চায়। ফলে ক্যাপ্টেন তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে ক্যাপ্টেন ছিল প্রচণ্ড বুদ্ধিমান একজন লোক। সে যেমন ঠান্ডা মাথায় জলদস্যুদের সাহায্য করছিল, ঠিক তেমনি ওয়াকিটকি অন করে রেখেছিল, যাতে করে তার এবং জলদস্যুদের মধ্যে সকল কথা জাহাজের বাকি সদস্যরাও শুনতে পায়। এরপরে মুসে তার এক সঙ্গী এবং ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে পুরো জাহাজ তল্লাশি করতে শুরু করে, কিন্তু তারা কাউকে কোথাও খুঁজে পায় না। তবে এরপরেই মুসে জাহাজের নকশা দেখে ইঞ্জিন রুমে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন ফিলিপস তো আগে থেকেই জানতো যে ইঞ্জিন রুমে তার সকল সদস্যরা লুকিয়ে আছে। তাই ক্যাপ্টেন একটু বুদ্ধি খাটিয়ে তাদের বলে ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদের জল নেওয়া উচিত, কারণ ইঞ্জিন রুমে প্রচণ্ড গরম এবং সেখানে আলো বাতাস নেই। তাই ক্যাপ্টেন ফিলিপস তাদের নিয়ে জল আনতে অন্য একটি ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তারই একজন সহকর্মী সেখানে লুকিয়ে আছে। তাই ক্যাপ্টেন ফিলিপস এবার জলদস্যুদের বলে তোমরা যেহেতু খালি পায়ে আছো তাই একটু দেখে শুনে হাঁটাহাঁটি করো। মানে এই কথার মাধ্যমে সে তার সহকর্মীদের বোঝাচ্ছিল যে জলদস্যুদের পায়ে কোনো জুতো নেই এবং তারা আস্তে আস্তে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে আসছে। এই কথা শোনার পর ইঞ্জিন রুমে থাকা জাহাজের সদস্যরা দরজার সামনে অনেকগুলো কাচের টুকরো ফেলে রাখে এবং জলদস্যুরা ইঞ্জিন রুমে পা রাখতেই কাচের টুকরো একজনের পা কেটে যায়। কিন্তু এর পরেও জলদস্যুদের লিডার এই বিষয়টি পাত্তা না দিয়ে সে ইঞ্জিন রুমে ভালো করে খুঁজতে থাকে। অন্যদিকে জাহাজের আরেকজন সদস্য ওয়াকিটকির মাধ্যমে ক্যাপ্টেন ফিলিপসের সংকেত শুনে জাহাজে থাকা জেনারেটর অফ করে দেয়, যাতে করে ইঞ্জিন রুম অন্ধকার হয়ে যায়। এর ফলে কেউ জলদস্যুদের হাতে ধরা পড়বে না। এরপরে অন্ধকার রুমে ফিলিপস মুসেকে বলে এই অন্ধকারে তুমি কাউকে খুঁজে পাবে না, আর তাছাড়া তোমার একজন সঙ্গী আহত হয়ে আছে, তাই এখন আগে ওর চিকিৎসার দরকার, তা না হলে কিন্তু ওর বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই কথা শুনে মুসে ক্যাপ্টেন ফিলিপসকে তার সেই সঙ্গীর সাথে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়, আর সে সেখানেই থেকে যায় পুরো ইঞ্জিন রুমটি ভালোভাবে তল্লাশি করার জন্য। কিন্তু তখনই সুযোগ বুঝে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা জাহাজের কর্মচারীরা মুসেকে বন্দি করে ফেলে। এরপরে কন্ট্রোল রুমে থাকা সকল জলদস্যু এবং ফিলিপস ওয়াকিটকির মাধ্যমে মুসের চিৎকার শুনতে পায়। তখন মুসে তাদের বলে ইঞ্জিন রুমে থাকা জাহাজের কর্মচারীরা তাকে বন্দি করে ফেলেছে, তাই এখন তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে। ক্যাপ্টেন ফিলিপস তখন মুসেকে বলে তোমাদের কাছে যেহেতু কোনো বোট নেই তাই আমরা আমাদের জাহাজের লাইফ বোট তোমাদের দিয়ে দিচ্ছি, আর এই জাহাজে যে $30,000 রয়েছে তোমরা চাইলে সেই টাকাটাও নিতে পারো। অগত্যার কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেনের এই প্রস্তাবে মুসে রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই সেই লাইফ বোটের সামনে জড়ো হয়, কিন্তু তখন জলদস্যুদের মধ্যে একজন ক্যাপ্টেনকে নিয়ে ওই বোটে প্রবেশ করতে চায়, কারণ বোটের সকল সিস্টেম ক্যাপ্টেন ছাড়া আর কেউই জানতো না। তাই না চাইলেও বোটের সমস্ত সিস্টেম বুঝিয়ে দেওয়ার জন্য সে জলদস্যুদের সাথে যায়। এরপরে তাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার পর ক্যাপ্টেন ওয়াকিটকির মাধ্যমে মুসেকে বোটের ভেতরে পাঠাতে বলে, কিন্তু এখানে আমরা দেখতে পাই মুসে বোটে এসে ক্যাপ্টেনকে বন্দি করে ফেলে এবং সঙ্গে সঙ্গে তারা বোট নিয়ে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, আর তারা সোমালিয়ার দিকে এগিয়ে যেতে থাকে।
এদিকে এমন ঘটনায় জাহাজের অন্যান্য সদস্যরা অবাক হয়ে যায় এবং তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কারণ এছাড়া তাদের আর কিছুই করার ছিল না। কিন্তু এর পরেও তারা হাল ছাড়ে না, বরং তারা ইউএস নেভির কাছে খবর পাঠিয়ে দেয়। আর তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত নেভি সেনারা এখানে আসছে ততক্ষণ তারা ওই লাইফ বোটটিকে ফলো করবে। অন্যদিকে নেভির হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকে, আর এজন্যই তারা একটি নৌজাহাজ সেখানে পাঠিয়ে দেয়, কারণ ক্যাপ্টেনকে যে করেই হোক ওই জলদস্যুদের হাত থেকে বাঁচাতে হবে। আর জলদস্যুদের ওই বোটটি সোমালিয়া যাওয়ার আগেই তাদের ধরতে হবে, কারণ তারা যদি একবার সোমালিয়া পৌঁছে যায় তাহলে ক্যাপ্টেন ফিলিপসকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। এদিকে জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে আস্তে আস্তে সোমালিয়ার দিকে যেতে থাকে, আর আমেরিকার নেভি বাহিনীরা ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার কাজ চালাতে থাকে। একটা সময় তারা জাহাজ নিয়ে ওই জলদস্যুদের বোটটি ঘিরে ফেলে। এরপর তারা জলদস্যুদের সাথে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও এবং এখান থেকে চলে যাও। তখন মুসে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেব, কিন্তু এর বদলে আমাদের $10 মিলিয়ন দিতে হবে। তখন নেভির পক্ষ থেকে জানানো হয় এত টাকা আনতে বেশ কিছুটা সময় লাগবে। ততক্ষণ তারা জলদস্যুদের খাদ্য এবং খাবার জল দিতে চায়, কারণ তাদের কাছে এসব কিছুই ছিল না। মুসে তখন তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে কিছু নেভি বাহিনী খাবার ও জল নিয়ে ছোট একটি বোটে করে জলদস্যুদের লাইফ বোটের কাছে আসে। তখন তারা জলদস্যুদের বলে, আমরা তোমাদের এই খাবার এবং জল দিচ্ছি, এর বিনিময়ে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে একবার দেখতে চাই যে সে ঠিক আছে কিনা। মুসে তখন ক্যাপ্টেনকে বাইরে বের করে, আর তাকে বাইরে বের করতেই সে নেভিদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমার ফ্যামিলিকে জানিয়ে দিও যে আমি এখানে আছি, আর তাদের বলো আমি সিট নম্বর 15-তে আছি। সে এটা করলো যাতে নেভিদের বুঝতে সুবিধা হয় যে লাইফ বোটের মধ্যে সে ঠিক কোন জায়গায় আছে। এরপর মুসে আবারও তাকে ভেতরে ঢুকিয়ে দেয় এবং নেভিদের চলে যেতে বলে। এবার ওই দিন রাতের বেলা স্পেশাল কমান্ডো ফোর্সের সদস্যরা প্লেন থেকে প্যারাশুটে করে নেভি জাহাজে নামে। মূলত তারা রাতের অন্ধকারে একটি বিশেষ মিশন করে ক্যাপ্টেনকে উদ্ধার করতে এসেছিল, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এরপরে রাতে ক্যাপ্টেন ফিলিপস বাথরুমে যাওয়ার নাম করে বাইরে আসে এবং তার সাথে একজন জলদস্যু ছিল। একটু পরে সে সুযোগ বুঝে সেই জলদস্যুকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয় এবং সে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। মূলত সে এখান থেকে পালিয়ে নেভিদের জাহাজে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই জলদস্যুর এটা টের পেয়ে যায় এবং ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এরপরে নেভি জাহাজে পৌঁছানোর আগেই জলদস্যুরা তাকে আবারও ধরে ফেলে এবং তাকে বোটে এনে প্রচণ্ড মারধর করে। অন্যদিকে নেভি বাহিনীরা প্ল্যান করে তারা মুসেকে $10 মিলিয়ন লোভ দেখিয়ে তাদের জাহাজে আনবে। তখন তারা মুসেকে এই বিষয়টি বললে সে জাহাজে আসতে রাজি হয়ে যায়। নেভিরা তখন আবারও ছোট্ট একটি বোটে করে মুসেকে জাহাজে আনতে যায়, কিন্তু এবার নেভিরা একটু চালাকি করে। তারা ওই জলদস্যুদের বোটে এমন একটা ডিভাইস লাগিয়ে দেয় যেটা দিয়ে তারা ভেতরে সব কথা শুনতে পারবে। এরই সাথে তারা বোটের সঙ্গে একটা দড়িও বেঁধে দেয় যাতে করে তাদের লাইফ বোটটি যেন পালাতে না পারে। আর নেভিদের টিম লিডার ক্যাপ্টেন ফিলিপসের জন্য একটি বিশেষ ধরনের পোশাক পাঠায়। ক্যাপ্টেন ফিলিপসও কিছু একটা আন্দাজ করে সেই পোশাকটি পরে নেয়। এরপরে তারা ওই জলদস্যুদের বোটের উপর চারিদিক থেকে তীব্র আলো ফেলে, যার কারণে বোটে থাকা জলদস্যুরা কিছুই দেখতে পারছিল না। নেভিরা তখন ওই দড়ির সাহায্যে জলদস্যুদের বোটটি আস্তে আস্তে টানতে থাকে। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই বোটে থাকা বাকি 3 জন জলদস্যু যখন একসাথে তাদের নিশানায় চলে আসবে তখন তারা গুলি করে তাদেরকে মেরে ফেলবে। আর ক্যাপ্টেন ফিলিপসকে তারা যে পোশাকটি দিয়েছিল তার মাধ্যমে তারা চিনে ফেলবে যে সে কোথায় আছে। সুতরাং ক্যাপ্টেন ফিলিপসকে ওই বিশেষ পোশাকটি দেওয়ার কারণ ছিল এটাই। এদিকে তারা $10 মিলিয়ন নাম করে মুসেকে জাহাজে এনে ভুলভাল বুঝিয়ে বসিয়ে রাখে। তারা বলে $10 মিলিয়ন নিয়ে যার আসার কথা সে এখনো আসেনি, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারে সে হয়তো এখান থেকে জীবিত বেরোতে পারবে না, তাই সে তার ফ্যামিলির উদ্দেশ্যে কাগজে কিছু একটা লিখতে যায়। আর এটা জলদস্যুরা দেখে ফেলে, ফলে তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। একই সাথে তারা এটাও বুঝতে পারে যে নেভিরা তাদের সাথে গেম খেলছে, তাদের কোনো টাকা পয়সা তারা দেবে না। ফলে ওই জলদস্যুরা ক্যাপ্টেনকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে এবং প্রায় গুলি করতে যাবে, ঠিক সেই সময় নেভিরা তাদের বোটটি টানা থামিয়ে দেয়, কারণ ততক্ষণে ওই 3 জন জলদস্যু একসাথে তাদের নিশানায় চলে এসেছে। আর ঠিক তখনই নেভি বাহিনীরা গুলি করে তাদেরকে মেরে ফেলে। এরপরে নেভিরা ক্যাপ্টেন ফিলিপসকে খুব সাবধানতার সাথে তাদের জাহাজে নিয়ে আসে। এমন ভয়ানক একটি ঘটনায় ক্যাপ্টেন ফিলিপস শারীরিক ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল, ফলে তাকে জাহাজে এনে চিকিৎসা করা হয়। আর এদিকে জাহাজে থাকা মুসেকে তখনই গ্রেপ্তার করা হয়। অবশেষে এই ঘটনার পর ক্যাপ্টেন ফিলিপস প্রায় 1 বছর আর সমুদ্রে যায়নি। এদিকে মিউসে 33 বছর কারাদণ্ড ঘোষণা করা হয়। আর এই ঘটনার মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।